ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা অবশ্যম্ভাবী ছিল। এই যুদ্ধটা হতোই। এই যে আমরা অ্যাপিস্টিন ফাইল এত বলি, অ্যাপিস্টিনটা কে? তাকে পিক করা হলো কিভাবে এবং সে এত পাওয়ারফুল হলো কিভাবে? এবং তারা এটাও বিশ্বাস করে যে শুধুমাত্র ইহুদিরাই মানুষ, বাকিরা মানুষ না, বাকিদের জীবনেরও দাম নাই। ইসরায়েল যেমন জানতো যে তাদের গ্রেটার ইসরায়েলের জন্য তাদের এই যুদ্ধগুলো লাগবে, ইরান জানতো যে ইসরায়েল এবং আমেরিকার সাথে তাদের এই যুদ্ধটা তাদের হবে। তো তার মানে হলো এই হরমুজ ইরানের ডোমিনেশনে আছে, ইরানের কন্ট্রোলে আছে, এবং এইটা ইরানের কন্ট্রোল থেকে ইউএসএ কন্ট্রোলে নেওয়ার ক্ষমতা ইউএসএর নাই। যেহেতু 40 দিনের যুদ্ধটা ফেল করেছে, সে তখন নেভাল রকেট দিল ইরানকে আরেকটু কোণঠাসা করার জন্য। দেখলো যে না, এই ব্লকেট দিয়ে লাভ হয় নাই, ইরান কোণঠাসা হয় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও সমর কৌশলবিদ মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান শাহিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আমাদের এই পডকাস্টে শুরুর দিকে আমরা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলবো, পরের অংশে আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব। আমরা শুরুতেই একটু মধ্যপ্রাচ্যের বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি তো জানেন যে মধ্যপ্রাচ্যে একটা সংকট চলছে বেশ কিছুদিন থেকে, আমেরিকার আগ্রাসন ইরানে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আসলে বেশ কিছুদিন থেকে এই আগ্রাসনটা ইরানে বন্ধ আছে। আমার প্রশ্ন হলো যে আসলে এটা কেন এই মুহূর্তে বন্ধ আছে? এটা কি নতুন করে আবার বড় করে চালু হওয়ার জন্য, শুরু করার জন্য, নাকি আমেরিকা কোনো কারণে এখান থেকে এক্সিট হওয়ার একটা প্ল্যান করছে? কি মনে হয় আপনার কাছে স্যার? ধন্যবাদ সাদত ভাই। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ইরানকে এবং ইরানের জনগণকে, একই সাথে মুখোমুখিকে এবং দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখবেন, সকলকে আসসালামু আলাইকুম। আপনার এই যে প্রশ্নটা করলেন, এটার এক কথায় উত্তরটা হলো যে এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে আর কোনো অপশন নাই। তাদের পক্ষে ফিজিবল যতগুলো অপশন ছিল সবগুলোই দেখা হয়ে গেছে, এবং যে কারণে যে কোনো মূল্যে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ থেকে বের হওয়ার একটা চেষ্টা করে যাচ্ছে। আমি পরে ইনশাল্লাহ এই বিষয়টাকে এক্সপ্লেন করব। তার আগে আমি একটু সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যেটা হলো যে এই যুদ্ধটা শুরু হলো কেন। যেমন আমার যতটুকু পড়াশোনা আছে, আমি যতটুকু বুঝি, সেটা হলো যে এই যুদ্ধটা ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা অবশ্যম্ভাবী ছিল। এই যুদ্ধটা হতোই। ইসরায়েলের জন্য এই যুদ্ধটা হলো ধর্মযুদ্ধ, আর ইসরায়েলের এই যুদ্ধটা তো আমেরিকার উপরে চাপিয়ে দেওয়া। কিন্তু আমেরিকার জন্য এই যুদ্ধটা হলো অনেকটা জিওপলিটিক্যাল এবং ইকোনমিক্যাল, গ্লোবাল ইকোনমি, তাদের যে গ্লোবাল ইকোনমি ডমিনেন্স, এটা সেরকম। আর ইরানের জন্য এটা একটা সার্ভাইভাল যুদ্ধ। ইরানের কোনো অপশন নেই, এটা তাদের জন্য একটা সার্ভাইভাল যুদ্ধ এবং তাদের এক্সিস্টেন্সের ব্যাপার। তো এই ধর্মযুদ্ধটা কেন, হোয়াট ইজ দি জেনেসিস অফ দিস ওয়ার, এইটা বলার আগে আমি সবার উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কাছেও, সবার কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই ইসরায়েল নামক একটা রাষ্ট্র আগে ছিল না। তখন দেখা গেল যে মানে আমাদের পশ্চিম ওয়ার্ল্ড, এটা ইউরোপ এবং আমেরিকার টপ প্রায়োরিটি কাজ হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই তাদের দেশ রিবিল্ড করা না। যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের দেশকে রিবিল্ড করার থেকে বেশি বড় কাজ হয়ে গেল ইসরায়েল নামের একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা, যে রাষ্ট্রটা আগে ছিল না। কেন? একই সাথে শুধু তাই না, আপনি দেখবেন যে 20 বছরের ভেতরেই ইসরায়েল মিডল ইস্টের একটা প্রিডমিনেন্ট আপনার ফর্মিডেবল মিলিটারি ফোর্স হয়ে গেল, মানে তাদেরকে বানিয়ে ফেলা হলো। এরপরে খেয়াল করে দেখবেন যে এই ইসরায়েলকে নিউক্লিয়ার পাওয়ার গিফট করা হলো। এমন না, পৃথিবীর সবগুলো দেশই, ইভেন আমাদের পাশে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, কিংবা উত্তর কোরিয়া, এরা সবাই কিন্তু নিউক্লিয়ার পাওয়ারটা অর্জন করেছে
তাদের সায়েন্টিস্ট দিয়ে, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ফিন্যান্স এবং অত্যন্ত গোপনে। বাট ইসরায়েলেরটা এরকম না। ইউরোপ, আমেরিকা, বিশেষ বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকা তাদেরকে দিয়েছে, টেকনোলজি দিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে, অর্থ দিয়েছে, তাদেরকে তৈরি করে দিয়েছে। আরেকটা এই যে আমেরিকার সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্টদের ভিতরে একজন ছিলেন জন এফ কেনেডি। কেনেডিকে কিন্তু মেরে ফেলা হয়। কেন মেরে ফেলা হয়? মানে এই যে আমি কিছু প্রশ্নগুলো করে যাচ্ছি। এরপরে দেখেন, আপনারা এই বিশ্বকাপ ফুটবল শেষ হলো, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আর্জেন্টিনা প্রচণ্ড পরিমাণে তারা ইসরায়েলকে সাপোর্ট করেছিল এই ওয়ার্ল্ড কাপে, এবং আর্জেন্টিনার সমর্থক যারা ছিলেন তারা কিন্তু ইসরায়েলের পতাকা নিয়েও মাঠে গেছিলেন। তো এই আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই, সে 2 বছর আগে প্রেসিডেন্ট হয়। প্রেসিডেন্ট হওয়ার পরে সে তার প্রথম ভিজিটটা করে হলো আমেরিকার ব্রুকলিনে, এবং কোথায়? ইসরায়েলের একটা ধর্মগুরু তার সমাধিতে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট কিন্তু খ্রিস্টান। আর্জেন্টিনাতে কিন্তু অনেক ইহুদি নাই। আর্জেন্টিনাতে মাত্র অ্যারাউন্ড 0.4% মতো, মানে 1%ও না ইহুদি। অথচ সে প্রথম ভিজিটটা করলো একজন ইহুদির ধর্মগুরুর তার সমাধিতে। আপনি চিন্তা করে দেখেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট হলো জেলেনস্কি, সে একজন ইহুদি। ইউক্রেনে 1%ও ইহুদি নাই। ইউক্রেনের ইহুদি জনসংখ্যা হলো 0.2%, মানে কয়েক হাজার, 40,000-এর মতো। ইউক্রেনে কিন্তু অনেক মানুষ, প্রায় 4 কোটি মানুষ, এবং সে ইউক্রেনের প্রেসিডেন্ট। এই যে আমরা অ্যাপিস্টিন ফাইল এত বলি, অ্যাপিস্টিনটা কে? তাকে পিক করা হলো কিভাবে, এবং সে এত পাওয়ারফুল হলো কিভাবে? সে তার বয়স যখন 30 বছর, তাকে রকফেলার তার প্রতিষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, এবং তারপরে আমরা দেখি কি যে অ্যাপিস্টিন সে পাওয়ারফুল হয়ে গেল, এবং আমেরিকার ইনফ্লুয়েন্সিয়াল মানুষগুলো, বিলিয়নিয়ারগুলো, এমন না বিলিয়নিয়ারগুলো তার কাছে যাচ্ছে, সে ডাকছে না। এবং এই যে অ্যাপিস্টিন ফাইলের যে এত কিছু কেচ্চা কাহিনী যে সামনে আসলো, আবার দেখবেন এটা নিয়ে বেশ একটা হাউকা হচ্ছে না কেন? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই হলো জ্যারেড কুশনার, একজন ইহুদি। এবং এই ইহুদিটা কে? যে হলো ওই ইহুদিদের একটা গুপ্ত সংগঠন আছে, ওই যে ব্রুকলিনের যে সমাধি বললাম, সে ওই সমাধির ওই সিন্ডিকেটেরই একটা অংশ। সে জামাই। কেন? মানে এই যে অনেকগুলো কোশ্চেন, এই কোশ্চেনের ভিতরে অনেকগুলো আনসার আছে। ইসরায়েলের জন্য এটা ধর্মযুদ্ধ কেন? আমাদের ইসলাম ধর্মেও যেমন অনেকগুলো গ্রুপ আছে, মাযহাব আছে, বিভিন্ন গ্রুপ আছে, এরকম ইহুদি ধর্মের ভিতরেও অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপের ভিতরে একটা গ্রুপ, খুব একটা এক্সট্রিম একটা গ্রুপ আছে। এই গ্রুপটাকে অনেকে সেই হাসিডিক ডাইনেস্টি বলে। তাদের একটা মতবাদ আছে। মতবাদটা কি? মতবাদটা হলো যে তারা বিশ্বাস করে যে তাদের একজন মাসিয়া আসবেন, ইহুদিদেরকে একত্র করবেন, এবং ইহুদিরা পাপমুক্ত হবে। তো মাসিয়া কখন আসবেন? তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আব্রাহাম, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে তোমাদেরকে একটা পবিত্র ভূমি দেওয়া হবে। তো ওই ভূমিতে ওই মাসিয়া আসবেন। ওই ভূমিটা কোনটা? ওই ভূমিটা হলো গ্রেটার ইসরায়েল। তো ওই মাসিয়া আসতে গেলে প্রথমে গ্রেটার ইসরায়েলটা আপনাকে তৈরি করতে হবে, এবং দ্বিতীয়ত মাসিয়া যে আসবেন, গড যে আসবেন, উনি থাকবেন কোথায়? তার জন্য একটা টেম্পল রেডি করতে হবে, এবং এই টেম্পলটা হলো 3rd টেম্পল। এটা হলো যে আল-আকসা মসজিদ, জেরুজালেমে যেটা আছে। তো তার মানে প্রথমটা হলো আপনার গ্রেটার ইসরায়েলটা এস্টাবলিশ করতে হবে। এই গ্রেটার ইসরায়েলটা কিন্তু আপনার বর্তমান ইসরায়েল থেকে শুরু করে এটা ওই সিন্ধু নদ, মিশরের যে ওই পর্যন্ত, তার মানে মিশরও এটার সাথে জড়িয়ে যাচ্ছে। এদিকে ইরান, এন্টার মিডল ইস্টও আছে, ইরান আছে, টার্কিরও একটা অংশ আছে, আনাটোলিয়ার একটা অংশও আছে। মানে এই পুরোটা হলো গ্রেটার ইসরায়েল। তার মানে এইটা সম্পূর্ণটা নিয়ে তাদেরকে একটা ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে, এবং এরপরে হলো 3rd টেম্পল। এটা কিন্তু ইহুদিরা, সাধারণ ইহুদিরাও এটা বিশ্বাস করে। তো তাদের সাথে এই যে আমি যে গ্রুপটার কথা বলছি, এদের ডিফারেন্সটা কোথায়? এরা বিশ্বাস করে যে এই সাধারণ তরিকাতে তো হবে না, মাসিয়াকে আরও তাড়াতাড়ি নিয়ে আসতে হবে।
তো মাসিয়াকে তাড়াতাড়ি নিয়ে আসতে হলে একজন মাসিয়া তো একটা পৃথিবীতে সব কিছু সুন্দরভাবে চলছে সে তো আসবে না। এখানে অনেক অ্যানার্কি হচ্ছে, অনেক খুনোখুনি হচ্ছে, মানে মানবতা বিপর্যয়ের ভিতরে আছে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে, তখনই তো মাসিয়া আসবে। তার মানে ওই রকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। এখন ধর্মীয় লোক তারা এরকম একটা পরিস্থিতি যে তৈরি করবে, তাহলে তাদের এই পাপ পুণ্যের হিসাবটা কিভাবে হবে? তারা বিশ্বাস করে যে এই যে পাপ মাসিয়া যখন আসবে, তারা তো এই ইহুদিদের জন্য আসবে, তখন আর এই পাপগুলো সব ধুয়ে যাবে, মানে তখন শুধু শান্তি আর শান্তি। এবং তারা এটাও বিশ্বাস করে যে শুধুমাত্র ইহুদিরাই মানুষ, বাকিরা মানুষ না, বাকিদের জীবনেরও দাম নাই। ওই লক্ষ লক্ষ বাচ্চারা খেলো নাকি না খেলো, ডাজেন্ট ম্যাটার। এবং এই কারণেই এই মাসিয়াকে যেন তাড়াতাড়ি আনা যায়, এই কারণে এই যে এত যুদ্ধ বিগ্রহ এগুলো চলছে। এইখানে দেখেন তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এন্টার মিডল ইস্টে তারা কি করেছে? এন্টার মিডল ইস্টে ইরাক নাই, সিরিয়া নাই, বাকি যে সৌদি আরব কিংবা যে জিসিসি কান্ট্রি যেগুলো বলি, এগুলো তো সব মোটামুটি তাদের আজ্ঞাবহ দেশ হয়ে আছে। ইয়েমেনকে ধ্বংস করে ফেলা হয়েছে, প্যালেস্টাইন নাই, লেবানন কী অবস্থা আমরা জানি। ইরানের ওপারে আজারবাইজানে ইসরায়েল তার ঘাঁটি তৈরি করেছে। আমরা এই যুদ্ধের মাধ্যমে যেটা দেখেছি যে ইরাকে তারা বেস তৈরি করেছে। সোমালিয়ার একটা অংশ নিয়ে সোমালিল্যান্ড স্বাধীন করে দিয়ে সেখানে ইসরায়েল তার বেস তৈরি করেছে। তো তার মানে ইসরায়েল কিন্তু এই গ্রেটার ইসরায়েল প্রজেক্টের এই অংশ বেশ ভালোভাবে শুরু করেছিল। একটু আমি আগে ফেরত যে আবার ওই বিষয়টা একটু বলে আমি আবার এসে আসবো যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সময়ে ওই যে রেবেকে আমি যেটা বললাম পোল্যান্ড থেকে নিয়ে যে ব্রুকলিনে সেটেল করা হলো, সেখানে অনেক জমি কিনে ব্যবসা বাণিজ্য। ব্রুকলিন কিন্তু এখন জিউসদের, মানে আমেরিকান জিউসদের সব থেকে বড় ঘাঁটি হলো ব্রুকলিনে, সেকেন্ড হলো নিউ ইয়র্ক। ইনফ্যাক্ট পুরোটাই নিউ ইয়র্কে, ওইখানে ঘাঁটি হলো নিউ ইয়র্কে। হ্যাঁ বলো স্যার, আপনার একটা এই কথার প্রেক্ষাপটে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য তাদের যে ইনিশিয়েটিভ, এবং আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে কম্পারেটিভলি আপনি যেটা বললেন যে অনেকটা মানে ইসরায়েলের আজ্ঞাবহ দেশ হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু আমরা চলতি বছরের প্রথম দিকে দেখলাম যে 40 দিনের যে একটা যুদ্ধ হলো, এই যুদ্ধের পরপরই কিছুটা বিরতি দিয়ে আবার কিছুদিন আগে আপনি দেখলেন স্যার 13 দিনের একটা যুদ্ধ হয়েছে, এবং 13 দিন শেষে এখন আবার আরেকটা বিরতি চলছে। এটার আসলে মানেটা কি? যে আসলে আপনার কাছে কি মনে হয় যে তারা কি আসলে ব্যাকফুটে চলে যাচ্ছে, নাকি এখানে কি ধরনের সুবিধা তারা পাচ্ছে? একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমার কথা না, এটা ইতিহাসের যারা যুদ্ধের যত পণ্ডিত আছে তারা বলেন যে প্রথমত এয়ারফোর্স দিয়ে কখনো কোনো যুদ্ধের আপনার লক্ষ্য অর্জন করা যায় না। তো এই যুদ্ধটা প্রথমে 40 দিনের যে যুদ্ধটা হয়েছে, এটা বেসিক্যালি একটা এয়ার ব্যাটেল হয়েছে। তাদের স্ট্র্যাটেজি যেটা ছিল, এটাকে অনেকে বলে যে হিস্ট্রিক্যাল টেন্ডেন্সি, মানে আমেরিকা এর আগে যে যুদ্ধগুলো করেছে, এটা ইরাকে হোক, এটা আফগানিস্তানে হোক, এটা সিরিয়াতে যুদ্ধ করেছে, এটা লিবিয়াতে করেছে, যে এটাকে শক এবং ও বলে, যেটা হলো যে তারা কুইক আসবে, এটা হেডকোয়ার্টারে রাজধানীতে আপনার বোম্বিং করবে, কিছু লিডারশিপ মেরে ফেলবে, একটা ক্যাটাস্ট্রফি হবে সেখানে, এবং ওই দেশের মিলিটারি ঘাবড়ে যাবে, মনোবল ভেঙে যাবে, জনগণ হতাশ হয়ে যাবে, এবং বিরোধী যারা আছে তারা রাস্তায় নেমে আসবে এবং যুদ্ধ শেষ হয়ে যাবে। এবং এই থিওরিতেই কাজ হয়েছিল আমেরিকার আগের সবগুলো যুদ্ধে। ইরানের ক্ষেত্রে যেটা হয়েছিল, ইসরায়েল যেমন জানতো যে তারা গ্রেটার ইসরায়েলের জন্য তাদের এই যুদ্ধগুলো লাগবে, ইরান জানতো যে ইসরায়েল এবং আমেরিকার সাথে তাদের এই যুদ্ধটা তাদের হবে, এবং যে কারণেই তারা প্রায় 30 বছর ধরে এই যুদ্ধের প্রিপারেশন নিয়েছে। এবং এই যে 30 বছর ধরে প্রিপারেশন নিয়েছে, আপনারা হয়তো জানেন যে ইরানের যুদ্ধের সাথে এবং ইরানের এই মুহূর্তের কমান্ড সিস্টেমের সাথে যারা জড়িত আছে, এটা আইআরজিসি হোক অথবা ইরানের আপনার নর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ডে, এরা সবাই ওয়ার ভেটারান। এরা ইরাকে যুদ্ধ করেছে, এরা অনেকে সিরিয়াতে যুদ্ধ করেছে, এই সিরিয়াতে যে প্রক্সি ছিল ইরানের, তো বিভিন্ন, মানে এরা সব ওয়ার ভেটারান। তো ইরান এই যুদ্ধগুলা
স্টাডি করেছে এবং স্টাডি করে তারা তাদের স্ট্র্যাটেজি সাজিয়েছে। তো আমেরিকা যে যুদ্ধটা প্রথমে শুরু করলো, সেখানে তাদের যেটা পণ্ডিতরা বলছেন যে তারা এখানে আমেরিকার তাদের মিলিটারি সাকসেসটা তারা পেয়েছে, যে মিলিটারি কিন্তু ফেল করে নাই। তাদের ইন্টেলিজেন্স একেবারে সুপার ইন্টেলিজেন্স বলে দিয়েছে যে এখানে 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 আলী খোমেনি আছেন, এখানে এটা আছেন, এখানে এটা আছে, ওইভাবে স্ট্রাইক করেছে। তার মানে মিলিটারি কিন্তু ফেল করে নাই। প্রথমে ফেল করেছে কোথায়? তাদের প্রথমত পলিটিক্স ফেল করেছে। পলিটিক্স ফেল করেছে কোথায় দেখলেন? যে পলিটিশিয়ানরা ফেল করেছে। পলিটিশিয়ানদের কাজ কি? আমার দৃষ্টিতে পলিটিশিয়ানদের মেন কাজ হলো দুইটা। প্রথম কথা হলো, আমার আপনার চেয়ে যারা পলিটিশিয়ান, যে কোনো একটা গিভেন সিচুয়েশন তাদের বেশি রিড করতে পারার কথা। মানুষের মানে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের আফটার ম্যাথ কী হবে, সিচুয়েশনটা কোন দিকে যাবে, এটা আমার আপনার থেকে পলিটিক্যাল যারা লিডারশিপ আছেন তাদের বেশি এই জিনিসটা বোঝার কথা। পলিটিক্যাল ফেল করেছে, এটা পণ্ডিতরা কেন বলছেন? তারা বলছেন যে আমেরিকা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বম্বিং করেছে, তাদের সিনিয়র লিডারশিপ এবং আরও অনেক লিডারশিপকে মেরে ফেলেছে এবং এই কারণ ছিল। কিন্তু দেখা যাচ্ছে ফলাফল হয়েছে উল্টা। ধরে নেওয়া হচ্ছিল যে দেশটা আরও বেশি ডিভাইডেড হবে, এই সরকার বিরোধী যারা আছে তারা রাস্তায় নামবে, কিন্তু ফলাফল হয়েছে উল্টা। ইরান আরও বেশি ইউনাইটেড হয়েছে এবং আরও বেশি তারা ডিটারমিন হয়েছে। তো তার মানে পলিটিক্সটা কাজ করে নাই। দ্বিতীয়ত, ধরে নেওয়া হয়েছিল, এটা ইসরায়েল আমেরিকা দুজনে জানতো যে এটা 2 থেকে 3 দিনের বেশি এই যুদ্ধটা যাবে না, এবং ওই অনুযায়ী তাদের অর্থনৈতিক প্ল্যান, লজিস্টিক প্ল্যান তারা এই অনুযায়ী ছিল, এবং তারা ধারণা করে নাই যে ইরান হরমুজ বন্ধ করে দিবে, সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়ে যাবে। আর এখন তো বাবেল মান্ডেবও বন্ধ। তার মানে এর মধ্যে একটু আপনাকে বলি যে এই হরমুজের বন্ধ, তার মানে ইরানের নিয়ন্ত্রণেই হরমুজ আছে নিশ্চয়ই, অবশ্যই। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম ট্রাম্প দাবি করলো যে হরমুজ নাকি তার নিয়ন্ত্রণে আছে, এবং এই যুদ্ধের পরে এই হরমুজ প্রণালী মার্কিন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেবে। এই দাবিটা নিয়েও আপনি একটু বলবেন। আচ্ছা, তাহলে আমি আপনার এই কোশ্চেনটার উত্তরটাই আগে দিই। এই কোশ্চেনটার উত্তরটা আমি আমার কথাই দিচ্ছি না। আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির একজন রিনাউন্ড প্রফেসর আছেন, আমার খুব পছন্দ ওনাকে, প্রফেসর জন মেয়ারশিমা। তো উনি বলছেন যে দেখেন, আমেরিকান নেভি হলো পৃথিবীর ইতিহাসের সব থেকে শক্তিশালী নেভি, এবং আমেরিকান নেভি কত শক্তিশালী তার একটা যদি আমি উদাহরণ দিই, আপনি আমেরিকা বাদে পৃথিবীর বাকি সকল দেশের সব নেভি যদি এক জায়গায় করেন, তাদের সম্মিলিত যে শক্তি, আমেরিকান নেভির শক্তি তার থেকে 17 গুণ বেশি, এবং সারা বিশ্বের সাগর ডমিনেট করে হলো আমেরিকান নেভি। তো প্রফেসর মেয়ারশিমার বলছেন এই নেভি ইজ ইনক্যাপাবল, এবং এই নেভির যে কমান্ডার আছে তিনি বলছেন যে আমেরিকান নেভি ইজ ইনক্যাপাবল এই হরমুজকে ওপেন করা, এটা আমাদের ক্যাপাবিলিটির বাইরে। তো তার মানে হলো এই হরমুজ ইরানের ডোমিনেশনে আছে, ইরানের কন্ট্রোলে আছে, এবং এইটা ইরানের কন্ট্রোল থেকে ইউএসএ কন্ট্রোলে নেওয়ার ক্ষমতা ইউএসএর নাই। যদি থাকতো, এইটার জন্য এমন কিছু নাই যেটা আমেরিকা করে নাই। আমেরিকাকে এই যুদ্ধের শুরু থেকেই আজ পর্যন্ত সব থেকে বেশি আমেরিকাকে প্রবলেমে ফেলেছে কিন্তু মেনলি ইকোনমিক্যাল প্রবলেম, বেসিক্যালি হরমুজ। এবং এই হরমুজটা আমেরিকা তার কাছে নেওয়ার জন্য এমন কিছু নাই সে করে নাই, কিন্তু সম্ভব হয় নাই। আমেরিকার যে এত শক্তিশালী নেভি, সেই নেভিও অনেক দূরে অবস্থান নিয়ে আছে এখন। হ্যাঁ, এটা হলো বাস্তবতা। এটা 2টা কারণ আছে। প্রথম কারণটা হলো যে এই যে পার্সিয়ান গালফ যে সাগরটা, এই সাগরটা অগভীর সাগর আর কি। আমেরিকান নেভি হলো তারা সুইটেবল হলো ব্লু ওয়াটার ব্যাটেল বলে, যে গভীর সমুদ্রে যে নৌযুদ্ধ যেটা আছে, সেখানে সাবমেরিন, সেখানে বড় বড়ই যেগুলো আছে। আর এই হরমুজ এটা হলো অগভীর, অল্প পানি, এখানে সাবমেরিন আসতে পারে না, বড় বড় শিপগুলো ডিফিকাল্ট তাদের জন্য। এবং ইরানের যে তাদের যে বিশেষ করে মিসাইল এবং ড্রোন ক্যাপাবিলিটি আছে, এখানে কিছুদিন আগে প্রফেসর রবার্ট পেপ উনি একটা বিষয়, খুব ভালো একটা সুন্দর একটা বিষয় উনি উল্লেখ করছিলেন যে দেখেন, এই হরমুজ এই যে আপনার পার্সিয়ান গালফ, এই যে পুরো বেল্ট নিয়ে এখানে যে ইরানের যে মাউন্টেনগুলো আছে, ইরানের প্রায় বেশিরভাগ ড্রোন এখানে,
এখানে। এবং ইরানের ড্রোনগুলোর সাইজ কিন্তু খুব বড় না, এটা অনেকটা একটা কিং সাইজ ম্যাট্রেসের মতো। আমাদের বিছানায় যে বড় ম্যাট্রেস থাকে, এটা কিং সাইজ ম্যাট্রেসের মতো এরকম। এবং প্রায় 500 মাইল বাই 500 মাইল, এটা উনি বলছেন, প্রায় 500 মাইল বাই 500 মাইল এরকম একটা এরিয়ার ভেতরে শত শত মাউন্টেনের বিভিন্ন জায়গাতে আপনার ইরানের এই মিসাইলগুলো আছে, ইরানের এই ড্রোনগুলো আছে। এবং কোথায় আছে এটা জানি না, এটা ধ্বংস করা সম্ভব না। এই অবস্থাতে হরমুজের আপনার ডমিনেন্সটা নেওয়া এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। এর সাথে আবার ইরান এই অগভীর সমুদ্রে ফাংশন করার জন্যে সে তাদের সুইটেবল নৌযান তৈরি করেছে। তারা ছোট ছোট এই যুদ্ধের উপযোগী তারা সাবমেরিন তৈরি করেছে, এটাকে ডলফিন সাবমেরিন বলে, যেগুলো এই এই অল্প পানিতে এই সমুদ্রে যেটাই করে। তারপরে তারা সি ড্রোন তৈরি করেছে। তারপর তাদের আপনার মিসাইল এবং আপনার ড্রোন তো আছেই। এক্ষেত্রে সবথেকে বড় একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য ইরানের জনগণ। কেন বলি যে ইরান যে স্ট্র্যাটেজিটা তারা প্রণয়ন করেছিল, এই স্ট্র্যাটেজির জন্য জনগণের ক্ষেত্রে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। প্রথমত, ইরানের জনগণ ইউনাইটেড থাকবে, এটা তারা ধরে নিয়েছিল, গ্যারান্টেড ধরে নিয়েছিল, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো যে ইরানের উপরে যা কিছুই আসুক না কেন, ইরান সব কিছু, ইরানের জনগণ এগুলোকে অ্যাবজর্ব করে নেবে। আর 3 নম্বর হলো যে ইরানের জনগণ ভাঙবে না, এরা কখনো ওই ব্রেকিং পয়েন্টে যাবে না। এইগুলো নিয়ে ইরান তার স্ট্র্যাটেজি প্রণয়ন করেছিল। এবং স্ট্র্যাটেজির মূল মন্ত্র কী ছিল? ইরানের স্ট্র্যাটেজির মূল মন্ত্রটা ছিল যে সে এই যুদ্ধটাকে লম্বা করবে, সে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করবে এবং শত্রুকে ক্লান্ত করবে। এবং এটা ইরানের বিভিন্ন লিডারশিপ তারা বলেছ, যে আমরা জানি যে আমেরিকান আর্মি অনেক শক্তিশালী আমাদের থেকে, তো আমরা সম্মুখ যুদ্ধে তো পারবো না তাদের সাথে। এ কারণে আমাদের যুদ্ধের তরিকাটা হবে আলাদা। প্রথম তরিকাটা হলো এই যে আমরা বলি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তো অসম যুদ্ধ, হ্যাঁ, এটা অসম যুদ্ধ, এটা ঠিক আছে। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এটাও ঠিক আছে। বাট প্রবলেমটা হলো কি যে এই আমেরিকা এবং ইসরায়েল বেছে নিয়েছে হলো সামরিক যুদ্ধ। এইটাকে কাউন্টার করার জন্য ইরান কিন্তু বেসিক্যালি বেছে নিয়েছে অর্থনৈতিক যুদ্ধটাকে। এবং ইরান 2টা জিনিস করতে চেয়েছে, এটা তাদের স্ট্র্যাটেজির অংশ ছিল। যে 2টা জিনিসের একটা জিনিস হলো যে ইরানকে আক্রমণ করলে ইরান সাফার করবে, কিন্তু ইরান এনশিওর করবে যে পৃথিবীর প্রত্যেকটা দেশ যেন সাফার করে, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো আমেরিকার প্রত্যেকটা সাফারিংস, প্রত্যেকটা সাকসেস এত কস্টলি হবে, কারণ যেহেতু তারা শক্তিশালী, তারা তো সাকসেস পাবে, বিভিন্ন ধরনের সাকসেস তো পাবে, কিন্তু প্রত্যেকটা সাকসেসকে আমরা এত কস্টলি করব যে এটা তাদের জন্য আনবিয়ারেবল হয়ে যাবে। এবং 3 নম্বর, এটা ইরান খুব ভালোভাবে জানতো, যে বিষয়টা আমেরিকার একটা বড় শক্তি। আমেরিকার বড় শক্তি কি দেখেন? আমেরিকার সবথেকে বড় শক্তি হলো আমেরিকাকে কখনো নিজের বাউন্ডারিতে যুদ্ধ করতে হয় না। সে সারা বিশ্বে যুদ্ধ করে বেড়ায়, তার বাউন্ডারিতে যুদ্ধ করতে হয় না। আমেরিকার মানুষ মারা যায় না, বোম্বিং কিংবা কোনো একটা মিসাইল, কোনো একটা ড্রোন আমেরিকার মাটিতে পড়ে না, যে কারণে সে খুব নিশ্চিন্তে সারা বিশ্বে যুদ্ধ করতে পারে। আমি 100% শিওর যে ইরানের বাউন্ডারি যদি আমেরিকার সাথে হতো, তাহলে আমেরিকা এত সহজে এই যুদ্ধটা করতো না। কেন আমি এই কথাটা বললাম? এই কারণে যে ইরানের যারা স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে, তারা খুব ভালো করে জানে যে মানে যে কোনো কিছু, এটা ইকোনমিক প্রেশার, এই ইকোনমিক প্রেশারটা যখন এটা ট্রাম্পের পেছনে একটা পলিটিক্যাল প্রেশার হিসেবে কাজ করবে, তখন ট্রাম্পকে ডিসিশন নিতে হবে। অথবা মিলিটারি প্রেশার, এই মিলিটারি প্রেশারটাও যখন ট্রাম্পের পেছনে পলিটিক্যাল প্রেশার হিসেবে কাজ করবে, তখন এটাকে সে নিতে হবে। তো এইভাবে এইগুলো চিন্তা করে ইরান তার স্ট্র্যাটেজি প্রণয়ন করেছিল। আমেরিকার কিন্তু একটা দেশ না, আমেরিকা একটা সাম্রাজ্য। এবং আমেরিকার সাম্রাজ্যটা কত বড়, আপনি যদি সহজ কথায় বলি যে আমেরিকা বেসিক্যালি সারা বিশ্বেরই বস, সবার, এটা সব দেশেরই বস, টু সাম এক্সটেন্ট চায়নারও। তো আমেরিকা তার সাম্রাজ্যটা মেনটেন করে কিভাবে? আমেরিকা তার সাম্রাজ্যটা মেনটেন করে মেনলি 4টা তরিকার মাধ্যমে। 80টা দেশে আমেরিকান বেজ আছে, মিলিটারি বেজ আছে,
ইউজ, আপনার প্রায় 800-র মতো আমেরিকান ঘাঁটি আছে, 800-র মতো। সেকেন্ড হাইয়েস্ট ঘাঁটি আছে যে দেশের, খুব সম্ভব ব্রিটেনের, 4টা, অনলি 4 এটা। তো সে এবং এন্টায়ার সাগর, আপনার পৃথিবীর সব সাগর সে ডোমিনেট করে। সাগর পুরাটা তো করা যায় না, সাগরের যে বড় বড় চোখ পয়েন্ট যেগুলো আছে, যেমন যে মালাকা আছে, এই যে হরমুজ, জিব্রাল্টার, আফ্রিকার সবগুলো চোখ পয়েন্টে তাদের উপস্থিতি এগুলো আছে। তো এখানে তাদেরকে ওই চায়নাকেও তাদেরকে ট্যাক্স দিয়ে যেতে হয়। এটা একটা। দ্বিতীয়ত হলো পৃথিবীর যে অর্গানাইজেশন যেগুলো আছে, এটা জাতিসংঘ বলেন, এটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এটা ওই যে আণবিক কমিশন, মানবাধিকার কমিশন, এ সবগুলো কিন্তু USA পারপাস সার্ভ করে এই যে সংগঠনগুলোর মাধ্যমে। 3 নাম্বারটা হলো এই যে যত মিডিয়া এবং ইনফরমেশনের ব্যাপার আছে, মিডিয়া সব কিন্তু USA কন্ট্রোল এবং তাদের পারপাস সার্ভ করে। 4 নম্বর হলো পেট্রোডলার এবং মনিটরি সিস্টেম। এই যে টাকা যে কোনো জায়গায় এক দেশ থেকে আরেক দেশে যে ট্রান্সফার করবেন, এই মনিটরি যে সিস্টেম আছে এবং পেট্রোডলার। তো আপনি দেখেন পৃথিবীর এখন একটু কমেছে, তাও মোর দ্যান 80% ট্রানজেকশন হলো ইন্টারন্যাশনাল ট্রানজেকশন ডলারে। তো এই পেট্রোডলারটা কি? এটা 1970 সালে, এটা নিক্সনের সময় তারা প্রথমে করেছিল সৌদি আরবের সাথে, তারপরে GCC কান্ট্রিগুলোর সাথে। যে ট্রিটিটা ছিল এরকম যে এই আরব দেশ তোমাদেরকে আমরা ক্ষমতায় রাখবো, আজীবন ক্ষমতায় রাখবো, তোমাদের উপরে কোনো ঝড়ঝাপটা আসবে না, তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব, বিনিময়ে তোমাদের কাজ হবে তোমরা তেল বিক্রি করবা এবং এই তেলটা বিক্রি করবা তোমরা ডলারে। তো এইটার আপনার এইটার ফলাফলটা কি? এটার ফলাফলটা হলো আপনি দেখেন যে ফলাফল হলো 3টা। আমি একটা উদাহরণ দিই, সে জাপানের কোনো এনার্জি নাই, জাপানকে তেল নিতে হয়, পুরোটা কিনতে হয়। তো সে তেল কিনবে, কি দিয়ে কিনবে? তাকে ডলার দিয়ে কিনতে হবে। তো তার মানে তাকে আগে ডলার কিনতে হবে আমেরিকার কাছ থেকে। 2 নাম্বার হলো তেল তো রেগুলার কিনতে হবে, তো তার মানে তার একটা বড় ডলারের রিজার্ভ লাগবে। এবং 3 নাম্বার হলো এই ডলারের রিজার্ভ, এত ডলার দেশে কি করবে? তার মানে একটা বড় অংশ সে আমেরিকাতে ইনভেস্ট করবে। তো তার মানে তার মানে যে তেল বিক্রি হচ্ছে এবং এই পুরা পেট্রোডলার এই সিস্টেমেই আমেরিকার স্টক মার্কেট, আমেরিকার ইকোনমি। তো এই কারণে এই পেট্রোডলার এত বেশি ইম্পর্টেন্ট। তো এই যুদ্ধে ওই পেট্রোডলারে একটা বড় আঘাত পড়েছে এই যুদ্ধের, কারণ হরমুজ বন্ধ আছে, ওদিকে এখন বাবল ম্যান্ডেব বন্ধ আছে। তো এই পেট্রোডলারের একটা বড় আঘাত পড়েছে। তো এখন আমি এই যুদ্ধের আরেকটা বিষয় একটু বলি, যে দেখেন যে এই যুদ্ধের বর্তমান কোন জায়গাতে আছে যুদ্ধটা। 40 দিন আমেরিকা তার এয়ার ব্যাটেল করেছে, এয়ার ব্যাটেলের পরে এই 40 দিনে কোনো ফলাফল এনে দিতে পারে নাই। তখন ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের একটা বিরতি দিয়েছে। তারা বলেছে যে ঠিক আছে, আমরা একটা সিজফায়ার, আমরা একটা ডিলের দিকে যাব। তো এই যে ডিলের দিকে যাবে, তখন দেখা যাচ্ছে যে তখন তারা দেখলো যে ইরান নতি স্বীকার করছে না, ট্রাম্প তার পছন্দের মতো ডিল পাচ্ছে না। তখন ট্রাম্প কী করলো? যেহেতু 40 দিনে যুদ্ধটা ফেল করেছে, সে তখন নেভাল রকেট দিল ইরানকে আরেকটু কোণঠাসা করার জন্য। দেখলো যে না, এই ব্লকেট দিয়ে লাভ হয় নাই, ইরান কোণঠাসা হয় নাই। তো 40 দিনের যুদ্ধটা ফেল করলো, তারপরে ব্লকেটও ফেল করলো। ব্লকেট ফেল করার পরে তখন দেখলো যে আর তো উপায় নাই, যুদ্ধ তো একটা টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে চলো আমরা একটা ডিল করি। তো তখন ট্রাম্প একটা ডিলে বসলো, এই যে সেই আমরা MOU যেটা আমরা বলি 14 পয়েন্টের যে MOU, এবং এই MOUকে আমেরিকান চিন্তাবিদরা তারা বলছেন যে এটা হলো ট্রাম্পের এক ধরনের সারেন্ডার ডকুমেন্ট, কারণ সবগুলো পয়েন্টেই ইরানকে সার্ভ করা হয়েছে। ট্রাম্প তো যখন দেখলো যে না, এই MOUটাও সামলানো যাচ্ছে না, তো সে MOUটা সে নিজেই তার MOUটা এটার থেকে বেরিয়ে গেল। সে আবার একটা যুদ্ধ শুরু করলো 13 দিনের। এই যুদ্ধ শুরু করতে যেয়ে দেখলো যে আর একটা বিপদ। কি বিপদ? যে তার গোলা বারুদ সব শেষ হয়ে গেছে। যে শুধু গোলা বারুদ শেষ হয়ে গেছে, সারা বিশ্ব থেকে সে তার মিসাইল, সে তার ইন্টারসেপ্টার, এগুলো এই যে মিডল ইস্টে নিয়ে আসার পরে মোর দ্যান 50% এটা তার যে প্যাট্রিয়ট যেটা মিসাইল ছিল, তার মেন যে মিসাইলটা প্যাট্রিয়ট, তারপরে আপনার তার
ইন্টারসেপ্টার যেটা ছিল থার্ড এবং অন্যান্য, এগুলো মোর দ্যান 50% শেষ হয়ে গেছে। এবং একটা বিষয় একটু বলে রাখি যে দেখেন, আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক্যালি সারা বিশ্বে 3টা জায়গা খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো ইউরোপ, একটা মিডল ইস্ট, আর একটা হলো ইস্ট এশিয়া বলে, ওই চীন, জাপান, কোরিয়ার ওই অংশটা। তো স্ট্র্যাটেজিক্যালি আমেরিকানরা বলে যে এটার 1 নম্বর হলো, আগে ছিল ইউরোপ, 2 নম্বর মিডল ইস্ট, 3 নম্বর ইস্ট এশিয়া। এখন আমেরিকার 1 নম্বর হলো চায়নার ওই ইস্ট এশিয়া, ওটা 2 নম্বর হলো না, 2 নম্বর হলো আপনার ইউরোপ, 3 নম্বর হলো মিডল ইস্ট। তো 1 নম্বর 2 নম্বর বাদ দিয়ে তার গোলা বারুদ সব এখানে এনে এটা এখন শেষ পর্যায়ে আছে এবং শেষ পর্যায়ে চলে গেছে। তো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে ইন্টারসেপ্টারগুলো কাজ করছে না, যে কারণে আগে এই যুদ্ধের শুরুর দিকে ইরানের মিসাইল, যেমন ইরান 100টা মিসাইল মারলে রাফলি 88 থেকে 90 মিসাইলই তারা ইন্টারসেপ্ট করে ফেলতো। 10 থেকে 12% মিসাইল ইরানের যুদ্ধের শুরুর দিকে এটা টার্গেটে আঘাত করত। আর এখন 70 থেকে 80টা মিসাইল টার্গেটে আঘাত করছে, কারণ তাদের ওই ইন্টারসেপ্টার নাই, তারপরে তাদের আপনার ওই 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 যে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে না। ইসরায়েলের সেই আয়রন ডোম, সেই থার্ড, সেই ডেভিড স্লিং, অ্যারো, এগুলো কাজ করছে না। দ্বিতীয়ত হলো এই যে 13 দিনের যুদ্ধে আমেরিকার সেন্টকম থেকে বলে দিয়েছে যে তুমি যদি এই যুদ্ধটা চালাও, আমরা ইসরায়েলকে রক্ষা করতে পারবো না। তো এই যে ইসরায়েলকে রক্ষা করতে পারবো না, এই ইসরায়েলকে রক্ষা করা হলো আমেরিকার জন্য একটা বিশাল ব্যাপার। এবং আপনি জেনে অবাক হবেন যে এই যে যুদ্ধটা হলো, এখানে আমেরিকা তার 70% গোলা বারুদ খরচ করেছে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য। ইরান যতগুলা মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে থ্রো করেছে, সেই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট প্রোটেক্ট করার জন্য 100টার ভিতরে 70টা গোলা বারুদ ফায়ার করেছে আমেরিকা। মানে ইসরায়েলকে প্রোটেক্ট করা, এটা তাদের কাছে এত এত ইম্পর্টেন্ট, এত বেশি। এখন দেখেন যে গত কিছুদিন আগে প্রফেসর মেয়ার শেমার উনি একটা বিষয় বলেছিলেন যে ওই যে এমওইউ যেটা সাইন হলো না, যে ইরান এবং আমেরিকার সাথে, এখানে মেনলি 11টা বিষয় আছে। 11টার বিষয়ের ভিতরে 4টা বিষয় ইরান শর্ত দিয়েছিল যে আমাদের আলোচনার আগে এই 4টা বিষয় আমাদেরকে সেটেল করতে হবে, আর বাকি যে 7টা বিষয় থাকবে, এই 7টা বিষয় আমরা যে 60 দিনের একটা সিজ ফায়ার টাইম, এর ভিতরে আমরা আলাপ আলোচনা করে এটা সমাধান করব। 7টা, ওই 4টা বিষয় কি কি? একটা হলো হরমুজটা ওপেন, হরমুজের ওপেনিং বিষয়, ঠিক আছে, ইরান বলছে আমরা ওপেন করে দিব, কিন্তু তার আগে তোমাদেরকে 3টা কাজ করতে হবে। একটা হলো ইরানের পরে অনেক ধরনের স্যাংশন দেওয়া আছে, শুধুমাত্র ওয়েল স্যাংশনটা তোমাদেরকে তুলে নিতে হবে যাতে ইরান ওপেন মার্কেটে তেল বিক্রি করতে পারে। 2 নম্বরটা ছিল যে সিজ ফায়ার, যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ভিতরে একটা সিজ ফায়ার কাজ করবে। এবং 3 নম্বর বলেছিল যে একটা রিজিয়নাল সিজ ফায়ার, বাট মেনলি তারা বলেছিল যে লেবাননে যে পাউন্ডিংটা, বোম্বিংটা চলছে, এইটা এখন বন্ধ থাকবে। এই 4টা পয়েন্টের ভিত্তিতে আলোচনাটা শুরু হয়েছিল। বাকি 7টা পয়েন্ট বলেছিল এটা সমাধান হবে, আমরা এই 60 দিনের ভিতরে আলোচনার মাধ্যমে এইটা আমরা সমাধান করব। এখন যেটা দাঁড়িয়েছে, যেহেতু ইউএসের সবগুলো ফেল করেছে, ইরান কিন্তু সবসময় যেটা চাচ্ছিল যে এই যুদ্ধটা একটা পার্মানেন্ট শেপ দিতে চাচ্ছিল, যাতে করে এই যুদ্ধটার জন্য আবার নতুন করে না আসে। তো এখানে কিন্তু এখন ইরান যে শর্তটা দিচ্ছে, এই যে 11টা পয়েন্ট বললাম, যে বলছেন আগে এগুলো মানতে হবে। জি স্যার, তারপরে আমরা আলোচনায় আসবো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমরা তো আসলে অনেক লম্বা সময় আমরা মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে কথা বললাম। আমার প্রশ্ন হলো যে আমরা এই মধ্যপ্রাচ্যের সংকট দেখলাম, বিশেষ করে আধিপত্যবাদ বিরোধী যে শক্তিকে মোকাবেলা করার যে একটা কৌশল আমরা ইরানের মধ্যে দেখলাম। আপনি তো জানেন যে আসলে বাংলাদেশ এইরকম একটা আধিপত্যবাদ বিরোধী শক্তির সামনে আসলে দাঁড়িয়ে আছে। আমরা 17 বছরের শাসন দেখেছি। সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় ইরানের এই প্রেক্ষাপটে, কারণ তারাও তো আধিপত্যবাদ বিরোধী
তারা শক্তিকে মোকাবেলা করেছে। বাংলাদেশ এই যুদ্ধ থেকে আসলে কি শিখতে পারে এবং কিভাবে শিখতে পারে বলে আপনার মনে হয়? বাংলাদেশের জনগণের কাছে আমারই প্রশ্ন যে আমরা কি চাই। আমাদের অপশন হলো দুইটা, একটা হলো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, নাকি আমরা মোটামুটি একটা করদ রাজ্য হিসাবে, একটা অঙ্গরাজ্য হিসাবে আমরা মেনে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে কম্প্রোমাইজ করে একটা কম্প্রোমাইজ লাইফ লিড করতে চাই। অপশন আমাদের। তো এই ইরান যুদ্ধ থেকে আমরা প্রথমত যেটা শিখেছি যে সার্বভৌমত্ব নিজেদেরকে রক্ষা করতে হয়, কেউ রক্ষা করে দিয়ে যায় না। এটা হলো একটা। দ্বিতীয় শিখেছি হলো আমরা যে আপনার সাইজ ডাজন্ট ম্যাটার। একটা দেশ কত ছোট, একটা দেশের জনগণ কত কম, তাদের ক্যাপাবিলিটি কত আছে, ইট ডাজন্ট ম্যাটার। সব থেকে ম্যাটার হলো যে আপনার উইল পাওয়ার, আপনি চান কি না, এবং আপনার অ্যাটিটিউড। আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিই, দেখেন, আপনি পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছরের ইতিহাসে দেখবেন যে অনেক দেশ আছে, এই সুইজারল্যান্ড, সুইডেন, এরকম অনেক দেশ আছে যে দেশগুলাতে যখন একটা বড় শক্তি আক্রমণ করেছে তখন তারা সারেন্ডার করেছে, বলেছে যে আমরা জানি তোমরা অনেক শক্তিশালী, তো তোমরা আমাদেরকে মেরো না, আমাদের ইকোনমি নষ্ট করো না, ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করো না, আমরা তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তোমাদের আন্ডারেই থাকবো। এরকম অনেক দেশ আছে। আবার অনেক দেশ আছে যে না, আমরা মরে যাব, লাস্ট ম্যান, মানে মরে যাব, কম্প্রোমাইজ করব না। এটা প্যালেস্টাইন আছে, আমরা ইরানকে দেখছি, আমরা আফগানিস্তানকে দেখেছি যে এরা মরে যাবে কিন্তু এরা বর্ষতা স্বীকার করবে না। আমরা এই যে যখনই এই আধিপত্যবাদের, আমাদের বাংলাদেশের আধিপত্যবাদের বিষয়টা আসে, তখন আধিপত্যবাদের সাথেই ভারতের আছে, কারণ আমাদের বাউন্ডারির অলমোস্ট পুরোটাই ভারতের সাথে, পুরোটাই প্রায় 4100 কিলোমিটার বাউন্ডারি, পুরোটাই ভারতের সাথে। প্রতিবেশী, আমরা একটা কথা শুনি না, প্রতিবেশী কি? দেখেন, একটা কথা আছে যে প্রতিবেশীর সাথে যদি 3টা বিষয়ের মিল থাকে তাহলে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়, অথবা মিলেও যায় অনেক সময়। এই 3টা কি? যদি ভাষা কমন থাকে, 1 নম্বর। তো ভারতের সাথে আমাদের ভাষা কমন নাই, বাট পশ্চিমবাংলার সাথে আমাদের ভাষা কমন আছে। দ্বিতীয়ত হলো কালচার, আমাদের সাথে ওদের কালচারের মিল নাই, মন মানসিকতার মিল নাই, এই কালচারাল ডিফারেন্সটা আছে। আর 3 নাম্বারটা হলো ধর্ম, ধর্মের মিল নাই। তার থেকে বড় বিষয় হলো পৃথিবীতে শুধু ভারত শুধু ধর্মের মিল নাই, ভারত অত্যন্ত মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী একটা দেশ। ভারত এবং ইসরায়েল তারা অসম্ভব মুসলিম বিদ্বেষী এবং মানে আপনার ইসলাম বিদ্বেষী একটা দেশ। এবং পৃথিবীতে শুধুমাত্র 2টা দেশ আছে, ভারত এবং ইসরায়েল, যাদের সাথে তাদের বর্ডারের কোনো দেশের সুসম্পর্ক নাই। এবং ভারতের সাথে ইসরায়েলের সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক। এই যে ইরান যুদ্ধে আপনার ভারত ইসরায়েলকে সাপোর্ট করছে। শুধু তাই না, আপনি শুনে অবাক হবেন, আর অনেকে জানেন যেটা, যে এই গাজাতে যে ইসরায়েল যে আপনার যে বর্বরতাটা চালাচ্ছে, এই বর্বরতার ভারত থেকে অনেকে গেছে ইসরায়েলের পক্ষে গাজাতে যুদ্ধ করার জন্য। তো এখন আমাদেরকে কয়েকটা জিনিস আগে ভারতকে নিয়ে বুঝতে হবে। প্রথমত হলো 47টা কেন হলো, 47টা তো বাংলাদেশ তো ভাগ হয়েছিল কেন, পরিপ্রেক্ষিতটা কি? এবং একটা অনুষ্ঠানে এই বিএনপির বর্তমান সরকারের স্ট্যান্ডিং কমিটির একজন ছিলেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনার এয়ারফোর্সের, হ্যাঁ, আলতাফ মাহমুদ চৌধুরী। তো উনি বলেছিলেন যে 47-এ উনি একটা অ্যাড্রেসে বলেছিলেন যে 47-এ যখন দেশ ভাগ হওয়ার পরে জওহরলাল নেহেরু উনি জানতেন যে বাংলাদেশ একসময় ইন্ডিয়ার সাথে মিলে যাবে, সে কারণে 2টা জিনিস তখন থেকেই তারা করেছিলেন। একটা কথা আছে যে তুমি যদি কোনো দেশকে দখল করতে চাও, সবার আগে 2টা দেশ করবা, তার কালচারটাকে দখল করার চেষ্টা করো, তার মিডিয়াটাকে দখল করার চেষ্টা করো। তো এই 47-এর পর থেকেই ভারত আমাদের কালচারটাকে দখল করার চেষ্টা করেছে, মিডিয়াটাকে দখল করার চেষ্টা করেছে, এবং তারপরে যেটা করেছে তারা আমাদের পলিটিক্সে আস্তে আস্তে পলিটিশিয়ানদেরকে দখল করার চেষ্টা করেছে, এবং আমাদের আস্তে আস্তে তারপরে পলিটিক্যাল
দলগুলোকে দখল করার চেষ্টা করেছে, পলিটিক্স এবং আমাদের পলিসি এইগুলোকে ডমিনেট করার চেষ্টা করেছে। স্যার, আপনার কথা ধরে আমি একটা বিষয় জানতে চাই। আপনি যেহেতু সাবেক সেনা কর্মকর্তা, আপনি যেহেতু বললেন যে আস্তে আস্তে এই ব্যাপারগুলো তারা দখল করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা গণমাধ্যম বরাতে আসলে একটা বিষয় জানতে পেরেছি যে আসলে গেল 16 বা 17 বছরে সেনা এমনকি গোয়েন্দা সংস্থাগুলোতে ভারতীয় বাহিনীর, অর্থাৎ যদি বলি যে রয়ের সশরীরে উপস্থিতি ছিল। আপনি তো সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, এটার আসলে বাস্তবতাটা যদি একটু বলতেন, বা এটার সত্যতা আসলে কতটুকুন? এটার সত্যতা তো অবশ্যই আছে। কারণ হলো, সত্যতা অবশ্যই আছে কারণ আজ পর্যন্ত কেউ তো ডিনাই করে নাই। এটা সব থেকে বড় কথা যে কেউ তো ডিনাই করে নাই। এটা সরকার থেকেও ডিনাই করে নাই, সশস্ত্র বাহিনী থেকেও ডিনাই করে নাই, কোনো বাহিনী থেকেও ডিনাই করে নাই। কয়েক মাস আগে আমার দেশ পত্রিকায় অনেক বড় আকারে আর্টিকেল এসেছিল যে কিভাবে এনএসআই, কিভাবে ডিজিএফআইয়ের 2টা ফ্লোর ছিল, ডিনাই করে নাই তো। একজন বীর প্রতীক ব্রিগেডিয়ার হাসিনুর রহমান, হ্যাঁ আমরা চিনি তো, এই মানুষটাকে গুম করা হয়েছিল 2 বার। তো সে একজন বীর প্রতীক এবং বাংলাদেশের একমাত্র মানুষ যিনি আপনার 3টা মেডেল পাওয়া। বীর প্রতীক তো আছেই, একই সাথে উনি যখন র্যাবে ছিলেন ওনার যে কৃতিত্বের জন্য র্যাবের হাইয়েস্ট মেডেলটা ওনার পাওয়া। উনি যখন বিডিআরে ছিলেন, তৎকালীন বিডিআরে ওনার কৃতিত্বের জন্য বিডিআরের হাইয়েস্ট মেডেলটা পাওয়া, 3টা মেডেল পাওয়া একমাত্র মানুষ বাংলাদেশে। এবং এই 3টা মেডেলই ওনাকে দিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া বিভিন্ন সময়। তো তাকে গুম করা হলো ওয়ান অফ দি বড় রিজন ছিল যে রয়ের সাথে মিলে তাকে কাজ করতে বলা হয়েছিল, হি ডিনাইড। তো এইরকম একটা দেশপ্রেমিক মানুষকে মানে সরকার আনসেফ মনে করলো, তাকে 1 বার না 2 বার গুম করলো এবং জেলে তাকে মেরে ফেলে দেওয়ার। তো স্যার, আমাদের তো সেই 17 বছর তো আমরা পার করলাম, গণ অভ্যুত্থান হলো, আমরা নতুন সরকার পেলাম এবং নতুন সরকারের 6 মাস হলো। আপনার কাছে কি মনে হয় যে এই যে আধিপত্যবাদ, যে আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করার যে একটা বিষয় আমরা দেখেছি গেল সময়ে, এটা আসলে এখান থেকে আসলে আমরা কি মুক্ত হতে পারবো, নাকি আসলে আগেই ঠিক যেমন ছিল তেমনই আসলে এই দেশটা থাকবে? আপনার কি মনে হয়? না, মুক্ত তো আমাদের হতে হবে, তবে অনেক সময় লাগবে এবং টাফ। কেন বলি, এই বর্তমান বাস্তবতায় কেউ কিন্তু কোনো দেশ দখল করে না। কোনো দেশকে অঙ্গরাজ্য কিংবা কররাজ্য বানানোর জন্য এই বর্তমান জামানায় দেশ দখল করতে হয় না। আমি যদি আপনাকে উল্টাভাবে জিজ্ঞাসা করি যে আচ্ছা, আমাদের সীমান্ত তো অরক্ষিত ছিল গত 16 বছর, ভারত তো আমাদের জায়গা দখল করে নাই, আমরা কি স্বাধীন ছিলাম? আমাদের পররাষ্ট্র নীতি কি স্বাধীন ছিল? ছিল না। আমাদের ব্যবসা বাণিজ্য কি স্বাধীন ছিল? ছিল না। আমাদের বই ছাপা হতো ভারতে, এবং আপনি আমাদের সিলেবাসগুলা গত 30 বছরে, গত 20 বছরে, বিশেষ করে 2008 থেকে আমাদের সিলেবাসগুলো বিভিন্ন ক্লাসের কিভাবে চেঞ্জ হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন যে কীভাবে হয়েছে এগুলা। বাংলাদেশে ভারতের প্রায় 26 লাখ মানুষ কাজ করে বাংলাদেশে। আমরা যখন চাকরিতে ছিলাম, এই যে গত 16 বছরে কিংবা আমরা কি শুনেছি যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, এবং তাদের সাথে তো আমাদের যুদ্ধ হবে না, তো এত প্রিপারেশনের কি আছে? ভারত তো আমাদের অকৃত্রিম যুদ্ধ, তারাই নাকি বরং তারাই আমাদের সেভ করবে। দেখেন, আমি একজন সামরিক বাহিনীর অফিসার হিসেবে বলতে চাই যে আপনার বাউন্ডারির দেশ কখনো, এটা পলিটিক্যাল কথা না, এটা সামরিক কথা। আপনার বাউন্ডারি, সীমানার দেশ কখনো আপনার বন্ধু হতে পারে না সামরিক দৃষ্টিভঙ্গিতে। কারণ পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ আছে তার মোর দ্যান 99% যুদ্ধই কিন্তু বাউন্ডারির সাথে, পাশাপাশি নেইবারিং দেশের সাথে। এটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক। আমার বিচারে বাংলাদেশের সাথে কাদের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, আমার বিচারে হলো 4টা দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, 4টা। এবং পার্সেন্টেজ হিসাবে যদি বলি, আমি 95% যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে হলো ভারতের। তাদের সাথে আমাদের একমাত্র বর্ডার, এবং তাদের সাথে আমাদের রিলেশনটা ফ্রেন্ডলি রিলেশন, আমি হোস্টাইল বলবো না, বাট আনফ্রেন্ডলি একটা রিলেশন। আপনার 3% সম্ভাবনা হলো মায়ানমারের সাথে আমাদের বাউন্ডারিটা অনেক কম, 270 কিলোমিটারের মতো। তার ভিতরে আবার নাফ নদী অনেকটা জায়গা নিয়ে নিয়েছে।
এবং ওইখানে যুদ্ধ হলেও বাকি জায়গাটা আবার পাহাড়ি এলাকা, খুব লিমিটেড একটা 1% সম্ভাবনা আছে আমেরিকার সাথে, কারণ আমেরিকা সারা বিশ্বে যুদ্ধ করে বেড়ায়। আর 1% হলো বাকি পৃথিবীর যে কোনো দেশ। তো তার মানে আপনার যুদ্ধ যদি হয়, আমাদের অকৃত্রিম বন্ধু হোক বা না হোক, যুদ্ধ হলে তো তার সাথেই হবে। তো এবং 95% সম্ভাবনা আমার বিচারে যদি যুদ্ধ হয় ভারতের সাথে হবে। তো তাহলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে এইটাকে মাথায় রেখেই আপনাকে সাজাতে হবে। যুদ্ধ হবে এইটাকে মাথায় রেখেই আপনাকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? প্রথমত আপনাকে আপনার মিলিটারি ডক্ট্রিন ঠিক করতে হবে। প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন থাকে, হ্যাঁ, এবং তার ভিতরে আবার মিলিটারি ডক্ট্রিন থাকে যে তোমার সম্ভাব্য মানে শত্রু অথবা যুদ্ধ করবা তুমি এদের সাথে, ওইটা হিসেব করে তোমার ট্রেনিং, ওইটা হিসেব করে তোমার জনবল, ওইটাকে মাথায় রেখে তোমার অস্ত্র গোলা বারুদ, ওইটাকে মাথায় রেখে তোমার বই পুস্তক, যেটা ট্রেনিং প্যাম্পলেট যেগুলো আছে, তারপরে ওইটাকে এন্টার ডিফেন্স মেকানিজম, মাইন্ডসেট, সাইকি, ট্রেনিং, সব কিছু ওইটাকে মাথায় রেখে করতে হবে। এবং যা কিছু আপনার এক্সারসাইজ বলি আমরা, অনুশীলন, এটাকে মাথায় রেখে করতে হবে এটা। তো আমরা কি সে লাইনে গেছি? না, আমরা সে লাইনে যাই নাই, আমরা করি নাই। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং একই সাথে দেখেন, ওই যে আমি শুরুতে যে কথাটা বললাম, সামরিক সক্ষমতা তো অবশ্যই বাড়াতে হবে। সামরিক সক্ষমতাটা এটার কোনো বিকল্প নাই। কারণ হলো এটাকে বলে হলো লিভারেজ। দেখেন, ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে মাঝে মাঝে যুদ্ধ হয় আবার থেমে যায়, কারণ তারা জানে যে দুইটা দেশেরই পারমাণবিক শক্তি আছে। তো এই যুদ্ধটাকে বেশি দূর টেনে নিয়ে যাওয়া ঠিক হবে না। আমাদের ওরকম, আমি পারমাণবিক শক্তির কথা বলছি না, আমাদের একটা সক্ষমতা অর্জন করতে হবে যেটা আমাদেরকে একটা লিভারেজ দিবে। কারণটা হলো যে ভারতের কিন্তু ওই ক্যাপাবিলিটি নাই যে সে তার এন্টায়ার মিলিটারি কিংবা ইন্টার ফোর্স নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে, এটা নাই। তার চায়না বর্ডার আছে এবং চায়না বর্ডারের অবস্থা ভয়াবহ। চায়না বর্ডারে একটা বড় অংশ চায়না দখল করে নিয়েছে, যেটা রাহুল গান্ধী তাদের পার্লামেন্টে পর্যন্ত বলেছিল, লাদাখ ওই এলাকাতে। পাকিস্তান তো আছেই। তো এইসব বর্ডারগুলো ছেড়ে দিয়ে তো বাংলাদেশে এটা ইম্পসিবল। তো তার মানে উই আর কেপেবল, এটা হলো একটা বিষয়। তো আমাদের ওই সামরিক সক্ষমতাটা অর্জন করতেই হবে। দ্বিতীয়ত হলো, এটা পৃথিবীর হিস্ট্রিতে আপনি দেখবেন যে অনেক ছোট দেশ আছে, তারা যেহেতু বড় দেশের আক্রমণ থেকে বাঁচার জন্য এই যে আমরা জাতীয়তাবাদ বলি, এই ন্যাশনালিজম, এই ফিলিংসটা তারা এনেছে যে ঠিক আছে, আমাদের যেহেতু আর্মি ছোট, আমরা পুরো দেশই আমাদের আর্মি, আমরা পিপলস আর্মি ফর্মে চলে যাব, আমরা পুরো দেশ মিলে যুদ্ধ করব। এই যে ন্যাশনালিজম, ন্যাশনালিস্টিক ফিলিংস, এই যে জাতীয়তাবাদ, এগুলো কিন্তু সেখান থেকে এসেছে হাজার বছর ধরে, যে এভাবেই আমাদেরকে বাঁচতে হবে এবং এভাবেই আমাদেরকে টিকে থাকতে হবে। তো আমাদেরকেও ওই পিপলস আর্মির ভিতরে যেতে হবে, যে আমাদের স্টুডেন্টদের একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিং থাকবে, আমাদের শিক্ষা ব্যবস্থায় মাইন্ডসেট, আগে তো আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এর সাথে যুদ্ধ কিন্তু শুধু সামরিক যুদ্ধ না। এই যে আমি ইরানের কথা যে বললাম এতক্ষণ, দেখ, এই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বিশেষ করে আমেরিকা, সব থেকে বেশি হেরেছে কিন্তু পলিটিক্যাল যুদ্ধে, সব থেকে বেশি হেরেছে ইকোনমিক্যাল যুদ্ধে, মিলিটারিতে না। এবং এই যে ইরান যুদ্ধের ডিসিশনটা কিন্তু পলিটিক্যাল, মিলিটারির হাতে নাই। পুরো বিষয়টা এখন পলিটিক্যাল হয়ে গেছে। তো এই আমাদের ক্ষেত্রেও প্রথম কাজ যেটা করতে হবে, ভারতের উপরে আপনার নির্ভরশীলতা কমাতে হবে। কারণ আপনি যেন ওদের উপরে হ্যান্ডিক্যাপ না হয়ে যান। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি, আগে আমরা আলু, পেঁয়াজ এবং ডিম এবং আরও অনেক কিছু শুধুমাত্র ভারত থেকে আমদানি করা হতো। পরে দেখা গেল যে ইন্টারিম গভর্নমেন্ট যখন অন্য বিভিন্ন দেশ থেকে আনে, তখন দেখি দাম কম। তো সেটা না, আমাদের এই ভারতের উপরে আমাদের ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, কারণ এই ডিপেন্ডেন্সির জন্যেই আমরা হ্যান্ডিক্যাপ হয়ে যাব। এখন এই মুহূর্তে আমাদের তেল কিন্তু আমরা ভারত থেকে আনি, ক্রুড অয়েল যায় হলো ভারতে, এবং সেখান থেকে আমরা আনি, ভারত থেকে আনি। তো এই তেলের ক্ষেত্রে আমরা হ্যান্ডিক্যাপ হয়ে আছি। তো এবং আপনি দেখবেন যে এই তেলের বাজারে ওরা গ্যাঞ্জাম করবে, ভারত গ্যাঞ্জাম করবে। পাওয়ার সেক্টরে, বিদ্যুতের ক্ষেত্রে, এই যে এই বিদ্যুৎ, এই যে আদানি এবং অন্যান্য, আমরা ওদের উপরে আমাদের কিছুটা ডিপেন্ডেন্সি আছে। এবং
এই পাওয়ার সেক্টরে ওরা আমাদের এত সহজে ছাড়বে না, এত সহজে আমাদের ছাড়বে না। তো এই প্রথমত আমাদের ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, দ্বিতীয়ত হলো যে আমাদের নিজস্ব সক্ষমতাটা বাড়াতে হবে। দেখেন ইরান এই যুদ্ধে যে সফল হয়েছে তার ওয়ান অফ দি মেন রিজন হলো তাদের নিজস্ব সক্ষমতা, মানে তারা নিজেরাই টিকে থাকতে পারে। এই যে প্রায় 3 ডিকেড ধরে 30 বছরের বেশি ইরানের উপরে যে আমেরিকান হরেক ধরনের স্যাংশন আছে, কিন্তু ইরান এর ভিতরেই একটা লজিস্টিক সাপ্লাই সিস্টেম তৈরি করে ফেলেছে। ইরানের সাথে যে বাউন্ডারিতে 7টা দেশ আছে, তাদের সাথে ল্যান্ড কানেকশনের 7টা দেশ আছে, এই যে এইটা করে ফেলেছে। এবং ইরান তার মিসাইল নিজে তৈরি করছে, ইরান তার ড্রোন নিজে তৈরি করছে, ইরান তার গাড়ি এখন নিজেরা তৈরি করছে, ইলেকট্রনিক্সগুলো ইরান নিজেরা তৈরি করছে, ইরান তার মেডিসিন নিজেরা তৈরি করছে। এই যে ইরানের নিজস্ব, মানে কারোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, এই বিষয়টা তাকে অনেক বেশি শক্তিশালী করেছে। তো আমাদের ক্ষেত্রেও নিজের ক্যাপাবিলিটিটা, 1 নম্বর হলো ভারতের উপরে আপনার ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, দ্বিতীয়ত আপনাকে আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, এবং 3 নম্বর হলো যে আপনার এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে, যাতে করে মানে আমি একটা উদাহরণ দিই এখানে, আমি আর বেশি সময় নিব না, আমি একটা উদাহরণ দিই। দেখ 2017-18 সালে আমি বিবিসিতে একটা আর্টিকেল পড়েছিলাম। বিবিসিতে তারা বাংলাদেশের উপর স্টাডি করে বলেছিল যে বাংলাদেশে যে বিভিন্ন বেসরকারি অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে সিইও যারা আছেন এদের বেশিরভাগই বিদেশি। কেন? তো মানে এখানে বাংলাদেশের এরা কি ক্যাপাবল না, অথবা বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম কি সিইও তৈরি করতে পারে না, ভালো ভালো সিইও, নাকি অন্য কোনো? এবং প্রচুর ভারতীয় আছে। তো তাদের অ্যাসেসমেন্টে, তাদের রিসার্চের ফলাফল হলো দুটাই, বলে যে আমাদের এডুকেশন সিস্টেমটা লিডার তৈরি করে না, ভালো সাবঅর্ডিনেট তৈরি করে। আমাদের এডুকেশন সিস্টেমটা ভালো সিইও তৈরি করে না, ভালো সাবঅর্ডিনেট তৈরি করে। তো আমাদের এডুকেশন সিস্টেমটাকে তৈরি করতে হবে, যাতে চেঞ্জ করতে হবে, যাতে করে লিডার তৈরি করে, সাবঅর্ডিনেট না। যারা সব জায়গাতে, এটা ইকোনমিতে লিড দিতে পারে, আপনার প্রতিটা সেক্টরে, পলিটিক্সে লিড দিতে পারে, এই এবং ক্রাইসিসে যে আপনার হ্যান্ডেল করতে পারে এবং দায়িত্ব নিতে পারে। আপনার এই এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে এবং আপনার জনগণকে সামিল করতে হবে, আমি একটা ছোট উদাহরণ দিই। 2001 সালে রৌমারিতে বিজিবি একটা, তখন বিডিআর ছিল, বিডিআর একটা ক্যাম্প আছে ওখানে। তো ওই বিডিআর ক্যাম্পে ওই এলাকাটাকে দখল করার জন্য বিএসএফ এবং ভারতের প্রায় 3 থেকে 400 মানুষ এসেছিলেন ওইখানে। তো ওইখানে বিজিবির তখনকার বিডিআরের একটা পোস্ট ছিল, পোস্টে মাত্র 11 জন সৈনিক ছিল, একটা মেশিন গান ছিল। তো তারা ডিসাইড করলো যে না, আমরা রিটালিয়েট করব, এবং তারা গ্রামের লোকজন মিলে তারা ওই ইন্ডিয়ান প্রায় 3 থেকে 400 অস্ত্রধারী বিএসএফ এবং অন্যান্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করলো। এবং বিএসএফের ইন্ডিয়ার একটা বলা যাবে একটা মানে চরম পরাজয় হলো এখানে। প্রায় 100 থেকে 150 ইন্ডিয়ান মারা গেল সেখানে ওই যুদ্ধে। অথচ যুদ্ধটা করলো কারা? 11 জন বিজিবি সদস্য, বিজিবির 3 জন শহীদ হয়েছিলেন এবং গ্রামবাসী। তো এটাই আমার কথা, যে আমাদের দেশ ওই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে যে আমরা ছোট না এবং আমরা ইনক্যাপাবল না। আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবির সাথে সাধারণ মানুষ মিলে পিপলস আর্মি হিসাবে আমরা আমাদের দেশকে সেটা নিয়ে বুঝতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে ধন্যবাদ আমার তরফ থেকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠান শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।